সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন প্রখ্যাত কথাশিল্পী মাহমুদুল হক রচিত বিখ্যাত উপন্যাস কালো বরফ। যদিও এই উপন্যাসটি 1977 সালে লেখা, এটি প্রকাশিত হয় 1992 সালে। দেশভাগের প্রেক্ষাপটে উপন্যাসটি রচিত। এখানে উঠে এসেছে 1947-এর দেশভাগ এবং একজন মানুষের ব্যক্তিগত সংকটের কথা। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। তখন আমার অভ্যেস ছিল বুড়ো আঙুল চষার। কখনো পুকুর ঘাটে, কখনো বারান্দার সিঁড়িতে, কখনো বা জানালায় একা একা বসে কেবল আঙুল চুষতাম। আঙুলের নোনতা স্বাদ যে খুব ভালো লাগতো ঠিক সেরকম কোনো ব্যাপার নয়। তখন ভালো লাগা বা মন্দ লাগা এসবের কোনো ঝক্কি ছিল না, যতটুকু মনে পড়ে। পৃথিবী যে গোল এ কথা শুনে কান মাথা রীতিমতো ঝাঁঝা করত। সে একটা গোলমেলে বিষম ব্যাপার। ভাবতাম, আমরা তাহলে কোথায় আছি? কমলালেবুর তলার দিকে না ওপরের দিকে? তলার দিকের মানুষজনের তো টুপটাপ ঝরে পড়ার কথা। একবার সাধু খাঁদের ছেলে পাঁচু কাচের চুড়ির একটা শেকল আমাকে উপহার দেয়। শেকলটি তার বোন ঝুমির। ঝুমির পুতুলের বাক্স থেকে সে ওই জিনিসটি হাতিয়েছিল। শেকলটি আমি লুকিয়ে রাখতাম। আমার ধারণা ছিল অমন সুন্দর জিনিস খুব একটা বেশি নেই কারো কাছে। ঝুমি প্রায়ই আমাদের বাগানে ঘোরাফেরা করত। সামনাসামনি পড়ে গেলে মুখ নিচু করে পালাতে চাইতাম। চোখ তুলে কথা বলতে পারতাম না, কারণ ভয়ে বুকের ভেতর গুপ গুপ করত। ঝুমি যেদিন জিজ্ঞেস করলে, এই পাঁচু তোকে কিছু দিয়েছে, সেদিন আমি ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। পরে বুঝেছিলাম ওটা ছিল নিছক কথার কথা। ঝুমি আমার কথা জানতো না। সে যাক, রঙিন ভাঙা চুড়ির শেকল যে খুব সস্তা দরের এ কথা আমি জেনেছিলাম আরও অনেক পরে। এই ধরনের একটা বয়স। এটা ঠিক যে আমার এই আঙুল চষার ব্যাপারটা বাড়ির কারুরই তেমন পছন্দ ছিল না। মার কাছে তো নয়, অনেক খোঁচা খেয়েছি এর জন্যে। এই হাবলুটাকে নিয়ে হয়েছে আমার যত ঝক্কি, এই বলে আমার গাল থেকে আঙুল বের করে দিত মা। আমি তো জানি নচ্ছরটা আমাকে জ্বালাবে। রেগে গেলে মা বলতো, পেটে থাকতেও দিনরাত হেড়ে মাথাটা কি কম জ্বালান জ্বালিয়েছে আমাকে। দুটোর কোনোটাই বোধহয় মিথ্যে নয়। খুব সম্ভব আমি কম বেশি হাবাগোছেরই ছিলাম। ঠোঙার একটা নকুলদানা পড়ে গেলেও ধুলো মাটি থেকে তা কুড়িয়ে গালে পুড়তাম। পুঁটি নামের যে আলতা পায়ে পড়া মেয়েটি রোজ আমাদের পুকুর ঘাটে গুচ্ছের পেতল কাঁসার থালা বাসন নিয়ে বসত, সেও আমার কাছে ছিল এক বিস্ময়ের বস্তু। অনেকক্ষণ ধরে বসে বসে সে পিতলের থালা বাসনে নুড়ো ডলত আর পিন পিন করে গান গাইত। পকেটে চেন ঝুলিয়ে 14 শিকের বাবু আনা। তার সে মাজা ঘষা আর শেষই হয় না। এর মধ্যে 2-4 বার ডাক তো আসবেই, পুঁটি, পুঁটি, মরল নাকি ছুরি? যতবারই ডাক আসবে তার সেই একই জবাব, যাই মা। ধেড়ে মাছ ছিল একটা পুকুরে, রুই কি কাতলা। বয়সের কোনো গাছপাথর ছিল না মাছটার। কি করে যেন সে ঠিকই টের পেত পুঁটি ঘাটে এসেছে। পুকুরের ঠিক মাঝখানে 2-4টে ঘাই মেরে তারপর এক ডুবে সে সরাসরি ঘাটের কাছে হুপুস করে ভেসে উঠত। পুঁটি হয়তো তখন ঝিনুক দিয়ে চেঁচে চেঁচে দুধের হাঁড়ির পোড়া সর খাচ্ছে। রাখ, তোর হ্যাংলামি আমি একদিন বার করব। কি ছোচা রে বাবা। মাছের সঙ্গে এইভাবে কথা শুরু করে দিত পুঁটি। এত নোলা কেন? রোজ জ্বালাতন, রোজ জ্বালাতন। বলতাম, তোমার কথা বোঝে? ও মা, বুঝবে না কেন? পুঁটি পড়তো আকাশ থেকে, বলতো, আমিও ওর কথা বুঝি। ওই যে বুড়বুড়ি তোলে, ওসব তো ওর কথা। কি বলে জানিস? বলে, ও পুঁটি, তুমি কি ভালো মেয়ে। তোমার মুকুট পরা রাজপুত্তরের মতো টুকটুকে বর হবে। তুমি সোনার পালঙ্কে শুয়ে ঘুমোবে। 1000 গন্ডা দাসী বাদী তোমার পা টিপবে। এখন তুমি আমাকে একটু সরের চাঁছে খেতে দাও তো।
সত্যি তুমি সব কথা বোঝো? সত্যি না তো কি মিথ্যে? রোজ রোজ কত আশীর্বাদ করে আমাকে, আর করবে নাই বা কেন? সর খেতে কার না ভালো লাগে? পুটির যে গাছগাছরার সঙ্গে কথা হয়, এও আমার নিজের চোখে দেখা। আকন্দ গাছের গোড়ায় ঘটি উপর করে দিয়ে সে বলতো, গাছ ভাই, গাছ ভাই, এই দেখো, আমি তোমার গোড়ায় 1 ঘটি জল দিলাম, আমার যেন খুব ভালো বড় হয়, নইলে কিন্তু খুব খারাপ হবে, একটা ডালপালাও তোমার আস্ত থাকবে না। শিমুল গাছ ছিল একটা, চুপি চুপি তার গোড়াতেও ঘটি উপর করা বাঁধা ধরা কাজ ছিল। বলবে, কি থেকে কি আসে, কি থেকে কি হয়, তুই তার কি জানিস? সেই যে কাঁঠালে না দেগঙ্গায় শিমুল গাছের গোড়ায় 1 ঘড়া সোনার মোহর পেয়েছিল এক মুচি, সে কি আর এমনি এমনি? গাছটাকে ভক্তি করত বলেই তো পেয়েছিল। কম গয়নাগাটি লাগবে বিয়েতে? মাঝে মাঝে তো স্বপ্ন দেখি, গাছটার গোড়ায় মাটির নিচে এক ইয়া বড় লোহার সিন্দুক, একটা আলসে ময়াল সেটার ভেতর শুয়ে শুয়ে পাহারা দিচ্ছে। একদিন বললাম, পুটি, সর খাওয়াবে? পুটি মুখ কালো করে বলল, বলিহারি নোলা বাপু, খুব করে নজর দিস বুঝি রোজ? নোলাটাকে একটু কষতে পারিস না? কি হা ঘরে রে! তাই তো ভাবি, রোজ রোজ শুধু শুধু এমন পেট ব্যথা করে কেন? পরে অবশ্য একটু নরম হয়েছিল পুঁটি। ঠিক আছে, তোকে একদিন পোড়া সর খাওয়াবো, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? কি আর দেব, তুমিই বলো। তোদের না একটা পেতলের পটল চেরা কাজুল্লতা আছে, সেটা দিতে পারবি আমাকে? পারবো। কাউকে বলতে পারবি না কিন্তু। আমার ছেলে হলে ধ্যাবড়া করে কপালে টিপ দিতে হবে না কাজলের, নইলে পরে নজর লাগবে। কি আর এমন দাম ওটার? যদি পারিস, মাছের সঙ্গেও তোর বন্ধুত্ব পাতিয়ে দেব। পেতলের কাজললতার বদলে হাঁড়ি চাচা পোড়া সর 2-1 বার ভাগ্যে জুটলেও মাছের সঙ্গে আমার বন্ধুত্ব জমেনি। ও যে কি বলতো কিংবা সত্যি সত্যিই কিছু বলতো কিনা, আমি তার বিন্দু বিসর্গও কোনোদিন বুঝে উঠতে পারিনি। তার মানে হাবা তো হাবা, বেশ ভালো রকমেরই হাবা গোবা ছিলাম, হাবা আর হেঁড়ে মাথার। আমার মাথাটা একটু বেঢপ ধরনের বড়ই ছিল। আমার বড় বোন রানীবুবু আমার মাথায় ঢু মেরে যখন বলতো, কাল সকালেই দেখবি তোর মাথায় 2টো শিং গজিয়েছে, তখন আমার হাত পা আড়ষ্ট হয়ে যেত ভয়ে। আমি হাউমাউ করে কান্না জুড়ে দিতাম। পায়ে কাঁটা ফুটেছিল। পুঁটি শুনে বললে, বের করতে পেরেছিলি তো সবটুকুন? বললাম, মনে হলো তো সবটাই। না বেরুলে দেখিস কি হয়। দাঁত দিয়ে কিছুক্ষণ নিজের জিভ চুলকে নিয়ে পুঁটি বললে, শেষ পর্যন্ত চোখের মণি ফুটো করে নিজে নিজেই বেরুবে, তখন দেখবি ভোগান্তিটা কেমন। ভয়ে হাত পা পড়ে যাবার জোগাড়। পুঁটি তখন ভরসা দিয়ে বললে, ভয়ের কিছু নেই, কাঁটা তাড়ানোরও মন্ত্র আছে, আগে বল কি দিবি? ওষুধ মারার একটা খল ছিল ঘরে, শ্বেত পাথরের ছোট্ট নৌকোর মতো। চুপি চুপি সেটা গুজিয়ে দিই পুটির হাতে, সে তো মহা খুশি। সে যাত্রা কাঁটার হাত থেকে চোখটাকে এইভাবেই রক্ষা করা গেল। বারান্দার চকচকে সিঁড়িতে বসে আঙুল চুষতে চুষতে রাস্তা দেখতাম। অনেক কিছুই আমার মুখস্থ হয়ে গিয়েছিল দেখতে দেখতে। প্রকাণ্ড প্রকাণ্ড সব গাছ, কিছু কিছু ঘর বাড়ি, অল্প বিস্তর মানুষজন, যেমন ডালপুরি বুড়ো। ছোট্ট চুপড়িতে কচি কলা পাতার বিছানায় ডালপুরি সাজিয়ে দুপুরের পরপরই ডালপুরি ডালপুরি হাঁক ছেড়ে চওড়া রাস্তার ধার ঘেঁষে সে হেঁটে যেত। বুড়োটার পা জোড়া ছিল দেখবার মতো, ঠিক 1 জোড়া ধনুক। মনে হতো এক্ষুনি মুচকে পড়ে যাবে মানুষটা। মাথায় লাল টুকটুকে একটা গামছা রাখত সে বিড়ে পাকিয়ে। শুনতাম লোকটা যাতে পোদ, কোন এক সময় নাকি সে রন পায়ে চেপে ডাকাতি করে বেরিয়েছে।
মুখস্থ হয়ে গিয়েছিল শনপাপড়িওয়ালার চেহারাও। 2 পাল্লার টিনের বাক্স গলায় ঝুলিয়ে ঠিক ভর দুপুরে সে হাঁক দিত। চোখে ধরা পড়ার মতো ছিল তার সাজগোজের বহর। হাঁটু পর্যন্ত লম্বা কালো সিল্কের জামা, কোমরে আর গলায় রূপোর জরির নকশা খেলানো, একটা কানে আবার মাকড়ি। অমন বাবরি চুলও বড় একটা চোখে পড়ত না। শনপাপড়ি আর মিহিদানা একসঙ্গেই বিক্রি হতো। ছিল কুলপি মালাইওয়ালা, চিনে বাদামওয়ালা, লাল মিঠাইওয়ালা। বাঁশের সাজিতে ধামা, কুলো, পাখা এইসব মিঠাই সাজানো থাকত। এক হাতে সেই সাজি, আরেক হাতে একটা আমের ডাল, পাতার ফাঁকে ফাঁকে লাল লাল আম আর লিচুর লুকোচুরি। এই হলো লাল মিঠাইওয়ালা। চিনে বাদামওয়ালার ঝাঁকাও ছিল দেখবার মতো। গাঁদা না হয় জবা, একটা না একটা ফুল দিয়ে সেটা সাজানো থাকবেই, যেন লগনের ঝুড়ি, বাবুয়ানা করে বরবাড়ি থেকে আসছে। কাছাকাছি কোথাও ছিল গোঁড়া সৈন্যদের ছাউনি। মাঝে মাঝে হুসহাস করে উড়ে যেত ইয়া ইয়া নাকভোঁতা ট্রাক, চালাতো নিগ্রোরা। রাস্তার দিকে পা বাড়ালেই কানমলা খেতে হতো। সুযোগ মতো ছোট ছেলে মেয়ের সামনে পেলেই নিগ্রোরা নাক ক্যাচম্যাচ করে তাদের চিবিয়ে ফেলে, এইসব শুনতাম। তারা যেসব গাড়ি চালাতো, লোকে সেগুলোর নাম দিয়েছিল হুদমো গাড়ি। আমাদের বাড়ির একপাশে ছিল একটা বুড়ো ঝাউ গাছ। গাছটার সারা গায়ে ঠেলে উঠেছিল ডুমো ডুমো কালো গাঁট। গাঁটের নিচে ফোকর, ফোকরে জমে থাকত সুজির মতো কাঠের গুঁড়ো। গাছটার মগডালে মাঝে মাঝে শকুন এসে বসত। একবার কি হলো, হঠাৎ রাস্তার একপাশে জিপ গাড়ি থামিয়ে দুমদাম ফায়ার করলে 2 গোঁড়া সৈন্য। ফটাফট দরজা জানালা সব বন্ধ হয়ে গেল আমাদের ঘরের। লালমুখো লালমুখো, আমরা তো ভয়ে আধমরা। পরে ঘর থেকে বেরিয়ে দেখা গেল লালমুখোরা উধাও। কেবল রাস্তার একপাশে রজনী ভেন্ডারের ছেলে পানু তুমুল হাত পা নেড়ে চাক বাঁধা মানুষজনদের কিছু একটা বোঝাচ্ছে। বেশ বড় রকমের একটা ভিড়। আমাদের উঁচু বারান্দা থেকে পানুকে প্রায় দেখাই যায় না। পানু একা সাহস করে সাহেবদের দিকে এগিয়ে গিয়ে বুঝিয়েছিল, ভালচার ভালচার। সাহেবদের সঙ্গে কঠিন ইংরেজি বলনেওয়ালা লোক দেখা সেই আমার প্রথম। ধুম করে হিরো হয়ে গেল পানু। গুলি খেয়ে একটা শকুন মাটিতে পড়ে গিয়েছিল। 1 খাবলা মাংস উড়ে গিয়েছিল বুকের এক পাশের। এমন জখমের পরও সপ্তাহখানেক বেঁচে ছিল। আমরা কাছাকাছি গেলেই সে ঝটপট করে কোনো রকমে কয়েক হাত দূরে ঝাঁপিয়ে পড়ত। শুকনো পাতার ডাঁই করে নিজেকে আড়ালে রাখত। খুব কষ্ট পেয়ে মরেছিল শকুনটা। শেষের দিকে এমনভাবে গলা করে কাঁদত, মনে হতো মানুষ। হাই লেচা হাই লেচা, হাইলে হাইলে হাই লেচা, এই ধরনের একটা বিচিত্র গান ফেঁদে বসত পানু। ভোরবেলা সৈন্যরা যেসব গান গেয়ে গেয়ে দল বেঁধে রাস্তায় দৌড়াতো, তারই কিছু একটা নিজের সুবিধে মতো ভেজে নিয়েছিল সে। আমাদের দেখলেই কঠিন কঠিন সব ইংরেজির তুবড়ি ছোটাত সে। জিঞ্জার মানে আদা, মিঞ্জার মানে মাদা, গিঞ্জার মানে গাঁজা। খুব অবাক হতাম পানুর বিদ্যা বুদ্ধির বহর দেখে। ভীষণ লজ্জা করত। কত কিছুই না জানে পানু, এমন ছোট মনে হতো নিজেকে। ঝুমি একবার আমাকে একটা ভাঙা তেশিরা কাচ দিয়েছিল। সেটার মালিক ছিল পাঁচু। খবরদার, পাঁচু জানতে পারলে কিন্তু কেড়ে নেবে, ঝুমি চুপি চুপি বলেছিল। আমার নাম কিন্তু করবি না কারো কাছে। কাজটা ছিল অদ্ভুত। সেটার ভেতর দিয়ে দেখলে রাস্তাঘাট গাছপালা সব থাক্কাটা রংধনুর মতো মনে হতো। ছিল এইসব নিয়ে খেলা। পুকুরের সেই শানঘাট, কত সময় যে কেটেছে সেখানে। হাড়িডোমেরা কোঁচড় ভেঙে গুচ্ছের ব্যাঙের ছাত ঘাটের উপর ঢেলে রেখে পানিতে নামত। শানঘাটের গায়ে চড়ে বেড়ানো গুগলি শামুক তুলে তুলে ভরে ফেলত কৌটো। গালে বুড়ো আঙুল পুড়ে কেবল এই সব দেখা। এই ছিল আমার কাজ। তারপর
ঘাট ফাঁকা হয়ে গেলে গাল থেকে আঙুল বের করে বলতাম, মাছ ভাই, মাছ ভাই, আমি যেন খুব শিগগির লাল মিঠাইওয়ালা হতে পারি। মাছ ভাই, আমি যেন পানুদার মতো মিঞ্জার মানে মাদা, গিঞ্জার মানে গাঁজা, প্লান্ডু মানে পেঁয়াজ, এসব পটাপট বলতে পারি। রেখা চায়ের কাপ নামিয়ে রেখে বললে, কাল অত রাত অবধি বসে বসে কি করলে? আব্দুল খালেক বললে, একটু বইপত্তর নাড়াচাড়া আর কি। বইপত্তর? আমি তো দেখলাম কি কোথায় সব লিখছিলে তুমি। ওই আর কি। বলতে অসুবিধে আছে? অসুবিধে আবার কিসের? আব্দুল খালেক লজ্জিত হয়ে বললে, বলার মতো তেমন কিছু নয়, এই হিজিবিজি। ঠিক বুঝলাম না, হঠাৎ আবার তোমার ডায়েরি লেখার শখ চাপলো কেন? আব্দুল খালেক শীষ টেনে কাপে চুমুক দিয়ে বললে, ধরো কোনো কারণ নেই, শুধু শুধু সময় নষ্ট। রেখা টেবিল গোছাতে গোছাতে ঠান্ডা সাদামাটা গলায় বললে, কি লাভ এসবে? রেখা, আজকাল সব কিছুতে তুমি লাভ খোঁজো। এমন তো কোনো কথা নেই যে সব কিছুতেই লাভের গন্ধ থাকতে হবে। নেই, আবার আছে। আগের চেয়ে অনেক রূঢ় শোনায় রেখার গলা। বললে, তুমি ছাড়া আর সকলেই লাভ লোকসানের হিসেব কষে চলে। সবাইকে চলতে হয়, চলা উচিত। আব্দুল খালেক আহত হয়ে বললে, আমাদের কি চলছে না? একে চলা বলে না, কোনো রকমে জোড়াতালি মেরে আমি চালিয়ে নিচ্ছি, তোমার মুখের দিকে চেয়ে জোর করে। তুমি সংসার পাতনি, অথচ তার জালে জড়িয়ে পড়েছ। তোমার অবস্থাটা এই, সব বুঝি। তুমি না পারছো গিলতে, না পারছো ওগরাতে। দিনের পর দিন তো দেখছি কোনো ব্যাপারেই তোমার কোনো চার নেই। আব্দুল খালেক বললে, তুমি কি আমাকে আমার ক্ষমতার বাইরে চলতে বলো, না কেউ তা পারে? না পারারই বা আছেটা কি? তোমার জায়গায় আমি হলে তাই করে দেখাতাম। চিরকাল ঠুঁটো হয়ে হাত পা জড়ো করে বসে থাকবে আর ক্ষমতার দোহাই পারবে, এটাই বা কেমন কথা? তোমার ভেতরে ছিটে ফোটা উদ্যোগও যদি থাকতো। একটু ভেবে নিয়ে রেখা বললে, কেন, তোমাদের টি মোল্লা কতদিন থাকলো কলেজে? মাত্র 8 মাস। মাস্টারির মুখে ঝাড়ু মেরে ব্যাংকের চাকরিতে ঢুকে তার কি বেশি টাকা রোজগার হচ্ছে না? আব্দুল খালেক বললে, ও চাকরি টি মোল্লার আরও আগেই পাবার কথা। নিছক বসে থাকবে না বলে ওই সময়টুকুর জন্যে মাস্টারিতে ঢুকেছিল। ও তো নিজেই বলতো, সকলের সব সোর্স থাকে, টি মোল্লার আত্মীয় স্বজন কারা তা দেখবে না? তোমার মতো মানুষদের চিরকাল এইভাবেই নিজেদের অক্ষমতা ঢাকতে হয়। ঘেন্না লাগে আমার। আব্দুল খালেক হেসে ফেলল। কেন হাসলো নিজেই তা জানে না। বললে, তুমি যাই বলো, আমরা কিন্তু বেশ আছি। সস্তায় খাঁটি দুধ, সস্তায় ছানা, জ্যান্ত মাছ। খারাপটা তুমি দেখলে কোথায়? শহরে থেকে 1,500-2,000 টাকা কামিয়েও এভাবে চলা যেত না। বাড়ি ভাড়া আর গাড়ি ভাড়াতেই সব উবে যেত। এখানে তোমার না লাগছে বাড়ি ভাড়া না গাড়ি ভাড়া। সিনেমা থিয়েটার দেখে দেন দরবার করে যে বাজে পয়সা ওড়াবে, তারও কোনো পথ নেই। আমি তো বলি আমরা অনেক ভালো আছি। রেখা কিছু একটা ভাবল, তারপর বললে, টি মোল্লার স্বভাবটাই ছিল দাপুটে, তোমার মতো আধমরা নয়। রাখো তোমার দাপুটে স্বভাব। স্বর্গে বাস করেই মানুষ স্বর্গের জন্যে কাঁদে, নরকে বাস করে অস্থির থাকে নরকের ভয়ে। চকিতে মনে হলো আব্দুল খালেকের। মুখে বললে, জিএম মামা শ্বশুর থাকলে অমন দাপট আমারও দেখতে। কেন, কাস্টমসে তোমার আত্মীয় স্বজন খুব একটা কম নেই? তারা কেউ ভুলেও কখনো পৌঁছে? আব্দুল খালেক বললে, সবাই সব পারে না।
এটা কি কোনো জীবন? কান্নায় ভেঙে এলো রেখার গলা। বললে, ইচ্ছে করে গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ি। এমন একটা জায়গা নেই যেখানে যাই, এমন একটা মানুষ নেই যার সঙ্গে দুটো কথা বলি। জঙ্গলের ভেতরে দিনের পর দিন তুমি আমাকে পচিয়ে মারছ, এইভাবে আমাকে শাস্তি দিচ্ছ। আব্দুল খালেক বললে, এত দূর থেকে কথা বলো কেন? তুমি কিন্তু তোমার মনের শান্তি নিজেই নষ্ট করছো এভাবে। তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা? শাস্তির কথা ওঠে কেন? আমি লোকটা এতই খারাপ, এতই চণ্ডাল? পরের ঘরে মানুষ এটা জানো বলেই তুমি ভাবো আমি তোমার জ্যান্ত মাছ আর খাঁটি দুধ ছানার কাঙাল। খেয়ে পড়েই মানুষ হয়েছি, পেটে পাথর বেঁধে কখনো থাকতে হয়নি। নিজের জ্বালাতন তুমি নিজেই ঘটাচ্ছ, ইচ্ছে করে গায়ে পড়ে। আমি জানি তোমার কেন এত তাচ্ছিল্য, ভালো করেই বুঝি। আব্দুল খালেকের ঘন ঘন ভাবান্তর হয়। একবার মনে হয় ভেতরে ভেতরে ধারালো জেদ তাকে মরিয়া করে তুলছে। সে বললে, অত বুঝো না, অত বুঝতে নেই। তোমার চেয়ে অনেক বিষয়েই আমি কম বুঝি বলেই তোমার মতো এমন উটকো ঝক্কিও আমাকে পোহাতে হয় না। আমি যতটুকু ঠিক ততটুকুই। নিজেকে এর বেশি মনে করতে গেলেই গোলমাল বাঁধে, বুঝলে? আমি মানে তুমি শুধু একটা কাজই পারো, আমাকে ছোট করতে। এতেই তোমার আনন্দ। আমার সব কিছুতেই আনন্দ। এখন বাজারের থলে দাও, পরে আর কিছু পাওয়া যাবে না। যেতে হবে না তোমাকে বাজারে। থলে দাও। বললাম তো, দরকার নেই তোমার যাবার। আজ আমি কিছুই করতে পারবো না। তুমি না পারলে আমি পারবো। দুপুরের পরে শুধু ডিগ্রির একটা ক্লাস নিলেই চলবে। কেমন পটেটো চটকাই আজ দেখো। চায়ের কাপ নিয়ে উঠোন পেরোয় রেখা। তারপর রান্নাঘর থেকে বলে, বাপও হয়েছ বলিহারি, উঠে থেকে ছেলেটার একবার খোঁজও নিলে না। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আব্দুল খালেক বললে, কেন, ওটার আবার কি হলো? এক গ্লাস দুধ, কোনো মতে ওষুধ গেলা করে তারপর উধাও। খুব বেশি দূর যেতে হলো না আব্দুল খালেককে। গালে আঙুল পুড়ে পুকুরে পাকাটির ছিপ ফেলে হাবার মতো অন্যদিকে তাকিয়েছিল টুকু। আব্দুল খালেক বললে, এইসব হচ্ছে? টুকু বললে, আব্বু তোমার সঙ্গে যাব। আব্দুল খালেক তার কপালে চুমু খেয়ে বললে, বাজারে অনেক ভিড়, এখন ঘরে যান, আপনার জন্যে পেয়ারা নিয়ে আসব। তাহলে লুলতি আনবে? লুলতি মানে গুলতি। আব্দুল খালেক ছেলের গাল টিপে দিয়ে বললে, আনবো, সব আনবো। টুকুবাবু আপনি এবারে ঘরে যান। দুটি বেলে, 3টি ট্যাংরা, গোটা কয়েক পুরু পুরু খোলসে বইচা এলং টাটকিনি পিয়ালি আর 15-20টার মতো পুঁটি, এই নিয়ে 1 ভাগা মাছ। পছন্দ মতো জালি কুমড়োও পেল আব্দুল খালেক। বেগুন কিনল 8 সের। তারপর টুকুর পেয়ারা আর গুলতি। মুদিখানার একটা ছোকরার হাতে থলেটা পাঠিয়ে দিয়ে অন্যান্য দিনের মতো নরহরি ডাক্তারের চেম্বারে গিয়ে বসে আব্দুল খালেক। বললে, রাত্রে ঘুমের বড় ব্যাঘাত হয়েছে। নরহরি ডাক্তার হেঁকে চায়ের কথা বলে, সিগারেটের প্যাকেট এগিয়ে দেয়। বললে, আমি নিজেও 2 রাত ভালো মতো ঘুমোতে পারিনি। গরমটা কি! শালার বসে সুখ নেই, খেয়ে সুখ নেই, শুয়ে সুখ নেই। জল বেড়েছে কিরকম এই 2 দিনে দেখেছেন? সেই রকমই যেন মনে হলো সকালে। ঘাটের তক্তায় পা রাখলে ডুবে যায়। নরহরি ডাক্তার বললে, ছেলেকে দিয়ে একটু আগে চালতা পাঠিয়ে দিয়েছি আপনাদের বাড়িতে, দুপুরে টক খাবেন। আমার তো দুপুরে টক না হলে চলেই না। বেশ আছেন আপনি ডাক্তারবাবু? ঠিকই বলেছেন, বেশ আছি। দুজন রুগী ঢোকায় নরহরি ডাক্তার ব্যস্ত হয়ে পড়ল তাদের নিয়ে। জহর মাঝি আর বাপের হাত ধরা 5-6 বছরের একটি বাচ্চা।
জহর মাঝির বগলে থার্মোমিটার পুড়ে ছেলেটাকে নাড়াচাড়া করতে থাকে ডাক্তার। বললে, শরীরে মাংস লাগবে কোত্থেকে, একেবারে ফ্যাকাশে মেরে গেছে, পেট বোঝায় শুধু কেঁচো। ছেলেটির বাপের দিকে মুখ তুলে নরহরি ডাক্তার জিজ্ঞেস করে, অহনে কই থাকো? মধ্যপাড়া। বগলেই। বহুত গরম, তাপডি গিয়া লোক, কি বুঝলা? অহনে লয়া যাইতে কন্ত? হ, তাঁতডি ধরলেই ভান করে লয়া আইবা। জহর মাঝির বগল থেকে থার্মোমিটার বের করে নরহরি ডাক্তার বললে, 2। বড় পোলার খবর কি? জহর জ্বরের ধকল সামলাতে সামলাতে হাঁপ ধরা গলায় বললে, হনে ঢাহায় ফল বেসনের কামে লাগছে। গ্যারেজের কামডি সারান দিছে কেন? হ্যাঁ, আমি কি কমু? টাকা উকা দেয় তোমারে? গেল মাসে যেমন কিছু পাঠাইছিল। পায়খানা হয়? কষা। জিব্বা দেহি? জিভ দেখতে দেখতে নরহরি ডাক্তার জিজ্ঞেস করে, কই দোকান দিছে? হুনতাসি যেমন হোসেনি দা। বাধা দিয়ে নরহরি ডাক্তার বলে, জিব্বা। শেষে বললে, শিশি আনছো? আনি নাই। মিক্সচার লইবা কিসে? আপনার থে দিয়া দেন, ফিরাইয়া দিয়া যামু। দিস আর লগে পয়সা আনছো তো? কত আনছো? শুই নেওয়ান লাগবো তো। আনছি কিছু। পয়সার লাইগা চিন্তা কইরেন না, আমারে চাঙ্গা কইরা দেন, খার হইতে পারি না, মাথা জিক মাইরা উঠে। গাঞ্জা উঞ্জা সারান দিছ তো? দিনে 3 দাগ, কাগজের দাগ খায়া ফেলায় না যেমন। কাউলকায়া ফের শুই লয়ে যাইবা। দুধ রুটি, নো তালিবালি। রুগী বিদায় দিয়ে নরহরি ডাক্তার সিগারেটের প্যাকেট সামনে ধরে বললে, কি ব্যাপার, চুপচাপ কেন? সিগারেট জ্বালান। হ্যাঁ, কিছু যেন বলছিলেন। বেশ আছি, এই তো। তা বেশ আছি, সচক্ষেই তো সব দেখছি। মুশকিলটা ঠিক এখানেই। আরে সাহেব, দেখার আড়ালেও কিছু আছে। গত রাতে কখন ঘরে ফিরেছি তা জানেন? রাত 2টোয়। ডাইনি দিয়ে ওইসব করালে শেষ পর্যন্ত যা হয়। অবস্থা যখন মরো আর কোনো আশা নেই, তখন ছোট শালা ডাক্তারের কাছে, কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। ইস, বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গিয়েছিল মেয়েটার। ক্রিমিনাল অ্যাবর্শন এখন একটা ডাল ভাতের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইভাবে বোধহয় অনেক মরে আবার না। সিগারেটের লম্বা টান মেরে নরহরি ডাক্তার বললে, সিগারেট টেনেও আর কোনো সুখ নেই, যেন শালার ঘাস খাচ্ছি। শুনেছেন কিছু? রহমান ব্যাপারীর শালার খুনি নাকি পরশু রাতে বাহির ঘাটায় ধরা পড়েছে। শুনিনি। আরে সাহেব, আপনাদের কলেজের অত বড় ডোনার রহমান ব্যাপারী, আর খবরই রাখেন না। আরে সেই যে হেকমত, মনে নেই? আপনাদের কলেজের ইলেকশনে ব্যালট বক্সে ছিনতাই করলে সেবার। ব্যাপারটা নাকি প্রেম সংক্রান্ত। আপনি দেখছি সব খবরই রাখেন। কানে আসে, শুনি। হতভাগাটার মেদিনী মণ্ডলের দাদন মিজির বউয়ের সঙ্গে গোপন সম্পর্ক ছিল। মিজি খারাপিটা ঘটিয়েছে। কি হবে এখন মিজির? কি আবার হবে, ঘোড়ার ছাই। নতুন আর 2খানা লঞ্চ চালু করেছে দাদন মিজি। ML মীর কাদিম, ML ভোক্তা, সব মিলিয়ে হলো গিয়ে 5টা। গায়ের গন্ধ মোছার জন্যে হয়তো হাতের কিছু ময়লা ছাড়তে হবে, এর বেশি আর কি। মিজি 1 কাড়ি টাকা মাদ্রাসার পেছনে ঢালল, অথচ কলেজের জন্য 1 কানা করিও খসালো না। বেশ কঠিন লোকটাকে বোঝা। কম ধরাধরি হয়েছে,
অন্তত 2-1 হাজার হলেও তার দেওয়া উচিত ছিল। রোগটাই এখনো ধরতে পারেননি দেখছি, নরহরি হেসে বললে। রহমান ব্যাপারীর নামগন্ধ আছে যেখানে, সেখানে দাদন মিজি নেই। এ হচ্ছে নতুন মালকড়িওয়ালাদের নিজেদের ভেতরের খাল বিলের নৌকো বাইচ। এ রোগের কোনো দাওয়াই নেই, কি বুঝলেন? কথায় কথায় বেলা চড়ল অনেকখানি। আব্দুল খালেকের যখন ওঠার খেয়াল হলো, তখন বাজার ফাঁকা হয়ে গেছে। ফেরার পথে তার মনে হলো এতটা ভালো নয়, সব কিছুতেই কম বেশি একটা হিসেব করে চলা উচিত। মাঝে মাঝে এই যে রেখা তাকে ঝাড়াই করে, তা একেবারে অকারণে নয়। সে জানে ঘরে ফিরে এখন তাকে কোন ধরনের কথা শুনতে হবে। ছেড়ে কথা বলবে না রেখা।